নমস্কার, সময় ৩৬৫ পর্দায় আপনাদের সকলকে স্বাগত। বাংলা আজ নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। ৪ঠা মের ফলাফলের আগে আজ সেই মুহূর্ত যা ঠিক করে দেবে হাওয়ার দিক কোন দিকে বইছে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, ক্ষমতার লড়াইয়ে কে এগিয়ে আর কে পিছিয়ে। একদিকে শাসক শক্তি, তাদের আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া। অন্যদিকে বিরোধীরা বলছে এইবার খেলাই ঘুরবে। কিন্তু আসল প্রশ্ন একটাই, জনতা কি আবারও ভরসা রাখছে পুরানো মুখে, নাকি বাংলা প্রস্তুত একেবারে নতুন অধ্যায়ের সূচনায়। হাজারো সমীক্ষা, ডজন ডজন এক্সিট পোল, কেউ বলছে ক্লিন সুইপ, কেউ বলছে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু আজ আমরা দেখাবো সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে বড়, সবচেয়ে এক্সক্লুসিভ এক্সিট পোল। কারণ 2024 লোকসভা ভোটে আমরাই বলেছি, এখান থেকে করবো একবার। কারণ 2024 লোকসভা ভোটে আমরাই দিয়েছিলাম 99% নির্ভুল এক্সিট পোল। এই মুহূর্তে স্ট্রং রুমের বাইরে কড়া নজরদারি, রাজনৈতিক শিবিরে টেনশন একদম চরমে পৌঁছে গেছে। কার মুখে ফুটবে হাসি আর কার কপালে পড়বে ভাঁজ, বাংলার ভবিষ্যৎ ঠিক করবে এই সংখ্যা, এই হিসাব, এই এক্সিট পোল। তাই কি আর বলার আছে আপনাদের কাছে, স্ক্রিনের দিকে চোখ রাখুন। কারণ এখনই আমরা খুলতে চলেছি 2026 বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় এক্সিট পোলের পর্দা। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ম্যাজিক ফিগার 148 কে পারবে ছুঁতে। তাহলে আমরা একটু একদম যদি পাহাড়ের দিক থেকে আসি বা নর্থের দিক থেকে আসি, তাহলে আমরা যদি বলি তো আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে আপনারা জানেন যে 5টা বিধানসভা রয়েছে। সেই 5টা বিধানসভা, আমাদের যা গ্রাউন্ড রিপোর্ট, সেই রিপোর্ট হিসাবে একটুখানি বলতে পারি যে এইখানে কিন্তু বিজেপির পাল্লা ভারী। বিজেপি 3টে এবং তৃণমূল 2টো আসন পেতে চলেছে। আর তারপরে যদি আমরা আসি দার্জিলিং, দার্জিলিংয়ে কিন্তু বিজেপির ফল, বিজেপির দিকে 4টে থাকবে, আদার্স একটা যাচ্ছে। এখানে কিন্তু তৃণমূলের খাতা খোলার সম্ভাবনা নেই। তো তারপর যদি আসি কোচবিহার, কোচবিহারে 9টা বিধানসভা। সেই 9টা বিধানসভার মধ্যে যদি আমরা দেখি, তো এখানেও কিন্তু বিজেপির ফল তৃণমূলের তুলনায় ভালো। এখানে কিন্তু 4টে বিজেপি পেতে চলেছে এবং তৃণমূল 3টে আসন পেতে চলেছে। তো আস্তে আস্তে এবার আমরা পরপর আসতে থাকি। তো বাঁকুড়া, বাঁকুড়ায় যদি হয়, বাঁকুড়ায় 12টা বিধানসভা। সেখানে যদি দেখা যায়, সেখানে বিজেপি পেতে চলেছে 7টা আমাদের গ্রাউন্ড রিপোর্টে, আর তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 5টা। তো সেরকমই যদি আসি বীরভূম, যাকে বলা হয় তৃণমূলের গড়, যেখানে গতবারে ছিল 11টা বিধানসভার মধ্যে 10টাই তৃণমূলের, একটা বিজেপি দুবরাজপুর। এবারে দুরকম কাজ করছে এখানে। বিজেপি 1 থেকে 2 হতে পারে, কিন্তু তৃণমূল 9টা পাবে। আর না হলে কিন্তু 11তে 11টাই হতে পারে, কারণ দুটো জায়গাতেই টাফ ফাইট। দুবরাজপুরও কিন্তু এবারে বিজেপি একটু টাফ ফাইট হতে চলেছে বিজেপির জন্য। তো তবু আমরা ধরে রাখি যে বিজেপি এখানে 2টো পাচ্ছে আর তৃণমূল কংগ্রেস 9টা। তো আস্তে আস্তে দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 6টা বিধানসভা। এই 6টা বিধানসভার মধ্যে কিন্তু এখানে কিন্তু বিজেপির গড়, বিজেপি 4টে, তো তৃণমূল 2টো আমাদের হিসাবে। যদি দেখি আমরা জলপাইগুড়ি, জলপাইগুড়িতে কিন্তু বিজেপির ফল খুব ভালো হয়। জলপাইগুড়িতে 7টা বিধানসভার মধ্যে দেখা যাবে বিজেপির ফল খুব ভালো হয়। তো সেখানে কিন্তু বিজেপি কিন্তু এবারে একটু চান্স কম, কেন গ্রাউন্ড লেভেলে কাজটা কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক বেটার করেছে, যা আমাদের কাছে গ্রাউন্ড রিপোর্টে আছে। তো সেক্ষেত্রে যদি দেখি, তো জলপাইগুড়িতে তৃণমূল কিন্তু 4টে আসন দখল করতে পারে, সেক্ষেত্রে বিজেপি কিন্তু 3টে। এই জায়গায় বিজেপিকে পিছিয়ে যাচ্ছে, ছাপিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তো এরপর আসি কালিম্পং, কালিম্পংয়ে কিন্তু একটাই সেটা বিজেপির দখলেই থাকবে, সেটা চেঞ্জ হবে না। ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম কিন্তু গতবারও দেখেছিলাম 4টের মধ্যে 4টেই তৃণমূলের ছিল, কিন্তু এবারে একটা কিন্তু বিজেপির দিকে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলছি যে 3টে তৃণমূল, একটা বিজেপি। মালদা, মালদা কিন্তু 12টা টোটাল বিধানসভা। মালদায় যেহেতু কংগ্রেস এবারে আলাদা সিট দিয়েছে,
তো সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের ভোট ব্যাংক একটু কমে যাবে এখানে। সেখানে বিজেপি একটা পাবে, তৃণমূল কংগ্রেস 5টা, আদার্স 6টা ধরে রেখেছি। মুর্শিদাবাদ যেটা খুব চান্স ছিল যে পরিবর্তন হয়ে যাবে, মুর্শিদাবাদে তৃণমূলের গড়, সেই তৃণমূলের গড় ভেঙে পড়বে হুমায়ুন কবিরের দলের জন্য, বাট সেরকম কিন্তু গ্রাউন্ড রিপোর্টে আসছে না। গ্রাউন্ড রিপোর্টে বলছে যে 22টা বিধানসভার মধ্যে 20টাই তৃণমূলের দখলে থাকবে, একটা কংগ্রেস, একটা বিজেপি, এটা হতে পারে। তো পশ্চিম বর্ধমান, এবার যদি আসি পশ্চিম বর্ধমানে 9টা বিধানসভা, এই পশ্চিম বর্ধমানের 9টা বিধানসভার মধ্যে কিন্তু তৃণমূলের তুলনায় বিজেপির পাল্লা ভারী। তো বিজেপি এখানে 5টা আসনে জিততে পারে, আর তৃণমূল কংগ্রেস 4টে। পশ্চিম মেদিনীপুর, এই মেদিনীপুর হচ্ছে শুভেন্দু অধিকারীর গড় বলা আসলে, কিন্তু পশ্চিম মেদিনীপুরে যা ফল করেছিল গতবার তৃণমূল কংগ্রেস, তার চেয়ে স্লাইডলি একটু খারাপ ফলও হতে পারে। যা গ্রাউন্ড রিপোর্ট আমাদের কাছে উঠে আসছে, সেই গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী কিন্তু এখানে 15টা টোটাল বিধানসভা আছে। সেই 15টা বিধানসভার মধ্যে বিজেপি কিন্তু 3 থেকে 4টে আসন পেতে পারে, আর তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে 11 থেকে 12টা আসন পেতে পারে। এখানে তৃণমূল আর বিজেপির মধ্যেই থাকবে, আর বাইরে কোথাও যাবে না সিট। পূর্ব মেদিনীপুরে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই। পূর্ব মেদিনীপুরে অনেক বিধানসভা আছে, এখানে খুব ক্লোজ ফাইট হবে। তবুও সেখানে আমরা যদি বলি 16টা বিধানসভা আছে, 16টা বিধানসভার মধ্যে দুটো দলই কিন্তু খুব ভালো আছে। তবুও বলবো যে তৃণমূল কংগ্রেস যদি 8টা থাকে, তো বিজেপিও 8টা, কারণ এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবারে, বিশেষ করে নন্দীগ্রাম। এবারে নন্দীগ্রাম কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকছে, সেরকমটাই গ্রাউন্ড রিপোর্ট উঠে আসছে আমাদের কাছে। মার্জিন অফ ভোট কম হতে পারে, বাট নন্দীগ্রাম তৃণমূলের দখলে আসতে পারে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আমাদের এক্সিট পোল। তো এবার আসি পুরুলিয়ায় কিন্তু তৃণমূল স্লাইটলি একটু ভালো ফল করবে। গতবার বিজেপি 6টা ছিল, তৃণমূল কংগ্রেস 3টে ছিল। তো এবারে সংখ্যাটা তৃণমূল কংগ্রেসের পক্ষে 4, একটা বাড়তে পারে, বিজেপির একটা সংখ্যা কমে সেটা 5 হতে পারে। এবার আসি উত্তর দিনাজপুর। এই উত্তর দিনাজপুর কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এখানে কিন্তু একটা সিট আদার্স বেরোতে পারে। এখানেও বিজেপির পাল্লা ভারী, বিজেপি এখানে 5টা সিট আমরা ধরেছি, বিজেপি এবারে 5টা এখানে পাবে। তো তৃণমূল কংগ্রেস 3টে এগিয়ে আছে আমাদের হিসাবে, আর একটা আদার্স যেতে পারে। তো এই একটা কিন্তু আদার্সে কারোর খাতা খুলতে পারে, 0 থেকে 1 হতে পারে, এমনটা ইঙ্গিত দিচ্ছে আমাদের এক্সিট পোল। তো ঠিক আছে, তো আপনারা দেখলেন যে প্রথম ফেজে যদি আমরা দেখি 152টা বিধানসভা, সেই 152টা বিধানসভার মধ্যে যেখানে বলা হচ্ছে যে বিজেপির গড়, সেই বিজেপির গড়ে কিন্তু যদি টোটালটা যদি দেখা যায়, সে কিন্তু বিজেপি এখানে কিন্তু 59, 60, 59, 60 এখানে আসন পেতে পারে। তৃণমূল কংগ্রেস এখানে 84 মানে 84টা আসন পেতে পারে, আর আদার্সরা এখানে কিন্তু প্রায় 9টা আসন পেতে পারে। তো অবশ্যই এটা কিন্তু ফাইনাল নয়, সামান্য এক্সিট পোল যেটা আমরা গ্রাউন্ড রিপোর্ট থেকে কালেক্ট করেছি, এটা প্লাস মাইনাস হতে পারে 5। একদমই যে বলবো যে পুরো চেঞ্জ হয়ে যাবে বা একদমই হবে না, আমাদের গ্রাউন্ড রিপোর্ট, আমাদের বিশ্বাস আছে, সেই হিসাব থেকে বলছি যে তৃণমূল কংগ্রেস প্রথম দফার ভোটে ফার্স্ট ফেজে 80 থেকে 85টা, 84টা আমরা বলে রাখছি, আর বিজেপি 59 থেকে 65টা যেতে পারে, আমরা 59টাই বলে রাখছি, যেহেতু আমরা সেই হিসাব করেই করেছি। আদার্স এখানে 9টা হতে পারে, প্লাস মাইনাস হতে পারে। তো এবার আসি আমরা দ্বিতীয় দফার ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের গড় বলে, যেখানে তৃণমূল কংগ্রেসের কিন্তু প্রচুর পরিমাণে ভোট ব্যাংক এখান থেকে তৃণমূল কংগ্রেসে বাড়ে। যে ভোট ব্যাংকটা ওখানে কমে প্রথম ধাপে, সেটাই সেকেন্ড ফেজে বাড়তে থাকে। তো দ্বিতীয় দফা মানে সেকেন্ড ফেজে যে ভোট হয়েছে 29 এপ্রিল, সেই 29 এপ্রিল কিন্তু 142টা বিধানসভা নিয়ে ভোট হয়েছে। তার মধ্যে কি কি থাকছে? হুগলি সবার উপরে, যদি একটু হুগলিতে নাড়াচাড়া করি, হুগলিতে টোটাল 18টা বিধানসভা, সেখানে কিন্তু গতবার ছিল তৃণমূল কংগ্রেসের দখলে 14টা, আর 4টে ছিল বিরোধীদের দখলে। কিন্তু এবারে
হুগলি কিন্তু চেঞ্জ হতে চলেছে। হুগলির আমরা যা গ্রাউন্ড রিপোর্ট করে এসেছি, আমাদের টিম যে গ্রাউন্ড রিপোর্ট করেছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিজেপি গতবারের তুলনায় হুগলিতে খুব ভালো ফল করতে চলেছে। তো আমাদের হিসাবে কিন্তু এখানে শিয়ানে শিয়ানে টক্কর হবে। খুব টাফ ফাইট হচ্ছে অনেকগুলো বিধানসভায়। তো হয়তো সেটা পরিবর্তনের লক্ষ্যে হতে পারে, বা তৃণমূলের ইন্টারনাল দ্বন্দ্বের জন্য হতে পারে। তো আমরা সেদিকে যাচ্ছি না, কিন্তু আমাদের কাছে যা গ্রাউন্ড রিপোর্ট উঠে আসছে, তাতে কিন্তু এই হুগলির 18টা সিটের মধ্যে 10টা তৃণমূলের পক্ষে থাকবেই, 8টা এবারে কিন্তু বিজেপির দিকে চলে যেতে পারে, বিরোধীদের দিকে। এটা কিন্তু নোটিশ করার মতো ব্যাপার আছে হুগলির দিকে, তৃণমূল কংগ্রেস অন্তত। তো হাওড়া হাওড়ায় কিন্তু দেখা যাচ্ছে যে হাওড়ায় প্রায় উত্তপ্ত ভোটের সময় দেখা গেল, বা ভোটের আগে বা ভোটের পরে। তো এই হাওড়ায় কিন্তু 16টা টোটাল বিধানসভা। তার মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড আমরা বলতে পারি যে হাওড়ায় কিন্তু 10টা আসন কিন্তু পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, আর 6টা চলে যাচ্ছে বিজেপির দিকে। তো এখানে কিন্তু যেহেতু পাল্লা ভারী সেকেন্ড পেয়েছে, তো সেখানেও কিন্তু তৃণমূল বিজেপির তুলনায় তৃণমূল কিন্তু এগিয়ে রয়েছে। তো এবার আসি, আমরা যেহেতু হাওড়ায় এসেছি, হাওড়া ব্রিজ ক্রস করলাম, তো কলকাতায় ঢুকে যাই। কলকাতা কিন্তু 11টা বিধানসভা, সেই 11টা বিধানসভায় কিন্তু 11টাই তৃণমূলের দখলে থাকতো। কিন্তু এবারে এই 11টা বিধানসভার মধ্যে দুটো বিধানসভা টাফ ফাইট হতে চলেছে তৃণমূলের জন্য। একটা জোড়াসাঁক, একটা শ্যামপুকুর। এই দুটো বিধানসভায় কিন্তু টাফ ফাইট হতে চলেছে তৃণমূলের জন্য। তো আমাদের মনে হচ্ছে কলকাতায় এবারে বিজেপি খাতা খুলবে। তো 9টা তৃণমূলের পক্ষে গেলেও দুটো বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা খুব হাই। তো এবার আমরা আসি একটু নদিয়া ডিস্ট্রিক্টের দিকে। নদিয়া, এই নদিয়ায় কিন্তু তৃণমূলের যেমন বেশ আছে, সেমন কিন্তু বিজেপিরও কিন্তু একটা ভালো সংগঠন আছে। তো নদিয়ায় টোটাল 17টা বিধানসভা আছে। এই 17টা বিধানসভায় যদি দেখি, যেসব জায়গায় বিজেপির সংগঠন আছে সেগুলো কিন্তু জেতার চান্সেস বিজেপির হাই। আর যেখানে অনেক জায়গায় বিজেপির সংগঠনটা নেই, সাংগঠনিক দুর্বলতার জন্য কিন্তু বিজেপি ওই জায়গাগুলো কিন্তু হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে গেছে। তো অবশ্যই আমরা ডিটেলসে গেলাম না, কিন্তু এটা বলতে পারি যে 17টা বিধানসভার মধ্যে 7টা বিজেপির দখলে থাকলে 10টা তৃণমূলের দখলেই থাকবে, অন্যান্য জায়গায় যাওয়ার সম্ভাবনা নেই এখানকার কোনো এ। তো এবার আসি, নদিয়ার পরে আসি পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে 16টা বিধানসভা। এই 16টা বিধানসভায় যদি একটু দেখা যায়, তো সব রকমের মানুষই রয়েছে পূর্ব বর্ধমানের এতে। তো সেই জায়গায় এই যেটা আমরা বলছিলাম যে বিজেপির সাংগঠনিক একটুখানি দুর্বলতা অনেক জায়গায় রয়েছে, যার জন্য কিন্তু বিজেপি অনেক জায়গায় খাতা সেইভাবে খুলতে পারছে না। ফাইট হয়তো হবে। তো আমাদের হিসাবে গ্রাউন্ড রিপোর্ট থেকে উঠে আসছে বিজেপি 6টা আসন পেতে পারে, তৃণমূল কংগ্রেস 10টা। তো পূর্ব বর্ধমান তো হলো। এবার যে দুটো বড় জেলা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, যেখানে মিলে মোটামুটি যদি দেখেন 64খানা বিধানসভা। তো প্রথমে আসি নর্থ 24 পরগনা, মানে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় 33টা বিধানসভা। এই 33টা বিধানসভার মধ্যেই কিন্তু বলা যেতে পারে 19টা তৃণমূলের দখলে থাকবে, 12টা বিজেপির দখলে থাকতে পারে, আর দুটো আদার্স জায়গায় যেতে পারে। কিন্তু এটা কিন্তু কনফার্ম নয়, তবুও বলছি কিন্তু টাফ ফাইট সব জায়গায় রয়েছে। আর একটু যদি এবার যাই দক্ষিণ 24 পরগনা, যেখানে বলা যায় যে তৃণমূলেরই গড়, সেখানে বিরোধীদের খুব একটা আনাগোনা নেই। কিন্তু সেই সাউথ 24 পরগনা যে 31টা বিধানসভা, সেই 31টা বিধানসভার মধ্যে আমাদের কাছে যা খবর আছে, সেই খবরে কিন্তু তৃণমূল 25 থেকে 26টা সিটে জিততে পারে, বিজেপি 4টে থেকে 5টা, একটা কিন্তু আদার্স দিকে মুভ করতে পারে, একটা আসন। সেটাও আমাদের অবশ্যই দেখতে হবে ভোটের রেজাল্ট 4 তারিখে কি হয় না হয়। কিন্তু এই দক্ষিণ 24 পরগনা, যেখানে কিন্তু তৃণমূলের গড়, সেখানেও কিন্তু তৃণমূল দেখা যাচ্ছে যে 25টা আসন পেতে পারে, কি 26টাও পেলে পেতে পারে, কারণ অনেক জায়গায় খুব ক্লোজ অ্যান্ড টাফ ফাইট হতে চলেছে। তো ওভারঅল যদি দেখি যে
সেকেন্ড ফেজে যে 29 এপ্রিল যে ভোট হয়েছে সেখানে যে 142টা বিধানসভা, সেই 142টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস কিন্তু আমাদের হিসাবে 95টার মতো আসন পেতে পারে। আমাদের হিসাবে 94-95টা আসন পেতে পারে। আমরা যদি একটাই ফিগার ধরি তাহলে 94 বলি, 94টা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি সে জায়গায় কিন্তু 45টা আসন পেতে পারে এবং আদার্স এখান থেকে 3টে আসন যেতে পারে। এরকমই আমাদের সার্ভেতে উঠে আসছে। যদি ওভারঅল একটু যদি আমরা দেখি যে প্রথম দফার ভোট, দ্বিতীয় দফার ভোট, প্রথম দফার ভোট এবং দ্বিতীয় দফার ভোট মিলিয়ে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, কি হচ্ছে এক্সিট পোল, সেটাই আপনাদের সঙ্গে একবার শেয়ার করব। দেখুন, তো যেটা আপনাদের বললাম প্রথম দফা দ্বিতীয় দফা, তাহলে কি রেজাল্ট দাঁড়ালো? প্রথম দফায় আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস 84টা বিধানসভা পেতে পারে, আর দ্বিতীয় দফায় পেতে পারে 94টা বিধানসভা। তো এই দুটো বিধানসভা মিলিয়ে যদি যোগ করা যায় তাহলে তৃণমূল কংগ্রেস হচ্ছে 178, 178টা বিধানসভা জিততে চলেছে। আর যদি আমরা দেখি যে বিজেপি প্রধান বিরোধী, সেই অ্যাকচুয়ালি ফাইটটা তো তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যেই। তো বিজেপি যদি দেখা যায় প্রথম দফায় কিন্তু বিজেপি পেতে পারে আমাদের হিসাবে 59খানা বিধানসভা। আর যদি সেকেন্ড দফা দেখা যায়, সেকেন্ড দফায় পেতে পারে 45 মানে 45টা বিধানসভা। তো দুটো মিলিয়ে যদি অ্যাড করি তাহলে কিন্তু 104খানা বিধানসভা পেতে পারে এবারে, যা কিন্তু 77টা নিরিখে অনেকটাই বেশি। তো যে পরিবর্তনে হাওয়া যে উঠছে সেটা কিন্তু আমাদের সমীক্ষা থেকে বোঝা যাচ্ছে যে এই 77 থেকে 104 হতে পারে। একটা পরিবর্তনের হাওয়া কিন্তু বইছে পুরো বাংলা জুড়ে। আর আদার্স সিপিএম, কংগ্রেস, আইএসএফ, আদার্স সব মিলিয়ে তারা কিন্তু 12টা সিট পেতে পারে। স্পেসিফিকেশন করলাম না, তার 12টা সিট পেতে পারে। এবারে কিন্তু বামেরা 0 থেকে খাতা খুলতে পারে, এমনটাই ইঙ্গিত কিন্তু আমাদের এক্সিট পোলে রয়েছে। তো আরও যদি একটু স্পেসিফিকেশন কয়েকটা জিনিস বলে নিই, এখানে শেষ নয় কিন্তু। ভাবছেন যে এক্সিট পোল হয়ে গেল, তৃণমূল পেয়ে গেল 178টা আমাদের হিসাবে, বিজেপি পেয়ে গেল 104খানা বা আদার্স পেয়ে গেল 12টা। কেন, অনেক জায়গায় কিন্তু এবারে প্রচণ্ড পরিমাণে হাড্ডাহাড্ডি লড়াই। আর সবচেয়ে জিনিস যেটা আপনারা দেখেছেন যে মানুষ এবারে কিন্তু ভোট উৎসবে মেতে উঠেছিল, ভোট দিয়েছে, ভোটের পার্সেন্টেজ অফ ভোট বেড়েছে। তো ওভারঅল যদি দেখা যায় এসআইআর এর ভয় হোক বা ভোট উৎসবে হোক বা পরিবর্তনের লক্ষ্যে হোক বা প্রত্যাবর্তনের লক্ষ্যে হোক, মানুষ যেভাবে ভোট দিয়েছে তাতে কিন্তু আমাদের হিসাবে আমাদের ক্যালকুলেশন বলছে যে যা ভোট পড়ে সেখান থেকে 3%-এর মতো ভোট এক্সেস পড়েছে। এই 3% সাইলেন্ট ভোটার, এই 3% ভোট, জাস্ট এটা একটু নোট করবেন যে এই 3% ভোট যেটা বলছি, এই 3% ভোট কার দিকে সুইং করবে এখন কিন্তু বলা যায়। ন্যাচারালি কিন্তু এই 3% ভোট যদি শাসক দলের দিকে সুইং করে তাহলে কিন্তু তৃণমূলের কংগ্রেস এই 178 ফিগারটা কিন্তু হাসতে হাসতে 200 পার করে দেবে। 200 না, 220ও পার করতে পারে। অবশ্যই সব কিছুর জন্য চৌঠামে আমাদের চোখ রাখতেই হবে, কিন্তু এই 3% ভোট সুইং, এই 3% ভোটে কিছুটাও যদি বিজেপির দিকে কিছুটা সুইং করে তাহলে কিন্তু 104 থেকে তারা 115 অব্দি চলে যেতে পারবে। আর যদি শাসক দলের দিকে যে যায় তাহলে কিন্তু 200 আস্তে আস্তে পার করে দেবে তৃণমূল কংগ্রেস। এই সংখ্যাগুলো শুধু সংখ্যা না, এগুলো ঠিক করে দেবে আগামী 5 বছরের বাংলা। কেউ বলছে এটাই ট্রেন্ড, আবার কেউ বলছে এটাই সবচেয়ে বড় ভুল হতে চলেছে। কারণ মনে রাখবেন এক্সিট পোল ইঙ্গিত দেয়, ফলাফল ইতিহাস লেখে। 4 মে সব উত্তর মিলবে, সত্যি আর সমীক্ষার মধ্যে কে জিতবে সেই লড়াই। হাসি না হতাশা, উৎসব না নিস্তব্ধতা, বাংলা ঠিক করবে কে থাকবে আর কে বিদায় নেবে।
আজকের এই সংখ্যাগুলো কাল কি ভেঙে পড়বে, নাকি এটাই হতে চলেছে বাংলার আগামী ইতিহাসের প্রথম খসড়া? আপনার ভবিষ্যৎবাণী কি? কে গড়বে সরকার? এখনই কমেন্ট করে জানান আমাদের।